নমস্কার। এখন চাষবাস সম্বন্ধে খনা যে সকল কথা বলেছেন সেগুলো কিছু কিছু বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি বলেছি। আপনারা কতটা শুনছেন বা বুঝছেন সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না এবং মন্তব্যও করেন না, শেয়ারও করেন না। এখন আমি আবহাওয়া, জ্যোতিষ এবং কৃষিকেন্দ্রিক কিছু খনার বচন বলছি। এখন আমি আবহাওয়া সম্বন্ধে খনা কি বলেছেন সেই কথাই বলছি। এখন আমাদের আবহাওয়া দপ্তর অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি বিজ্ঞানসম্মত হয়েছে, তাই আবহাওয়ার দপ্তরে যে সকল বার্তা আগামভাবে আমাদের দেন সেগুলো অনেকাংশে সফল হয়। কিন্তু প্রাচীনকালে এই আবহাওয়া দপ্তর এত ছিল না। তখন সবাই খনার বচনকে আশ্রয় করে আবহাওয়া সম্বন্ধে কিছু ধারণা করতে পারতেন। এখন খনা বলেছেন, বাদ দিয়ে বর্ষা, খনার বচন ফর্সা, শনি 7 মঙ্গল 3 আর সব দিন দিন। আবার বলছি, বাদ দিয়ে বর্ষা, খনার বচন ফর্সা, শনি 7 মঙ্গল 3 আর সব দিন দিন। অর্থাৎ বর্ষাকালে তো বর্ষা হবেই, তাই বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় বৃষ্টি হলে, শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন ধরে সেই বৃষ্টিপাত হতে থাকে। আর মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন ধরে বৃষ্টি হতে থাকে। বাকি সব 1 দিন মাত্র বৃষ্টি স্থায়ী হয়, বর্ষাকাল বাদ দিয়ে। কিন্তু তারপরে বলছি, পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়, সেই বৎসর বন্যা হয়। আবার বলছি, পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়, সেই বৎসর বন্যা হয়। অর্থাৎ সারা আষাঢ় মাস ধরে যদি দক্ষিণা বাতাস অর্থাৎ দক্ষিণ দিকের বাতাস যদি বইতে থাকে, সেই বছর বন্যা হবেই। আবার বলছি, সারা আষাঢ় মাস ধরে যদি দক্ষিণা বাতাস বা দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে, সেই বছর বন্যা হবেই। এটা খনা বলেছেন। আর খনা কি বলেছেন, বামুন বাদল বান, দক্ষিণা পেলেই যান। অর্থাৎ ব্রাহ্মণ যেমন দক্ষিণা পেলেই বিদায় হন, তেমনি বাদল এবং বান দক্ষিণা বাতাস পেলেই চলে যায়। কি সুন্দর কথা! বামুন বাদল বান দক্ষিণা পেলেই যান। ব্রাহ্মণ যেমন দক্ষিণা পেলেই চলে যান, তেমনি বাদল, বাদল মানে বৃষ্টি, বান বন্যা, এগুলো সম্বন্ধে আর কি বলবো। বাদল বান দক্ষিণা বাতাস পেলেই চলে যান। দক্ষিণ দিকের বাতাস যখন আসতে থাকবে তখন বুঝতে পারবেন যে বাদল বানের যে ভয়াবহতা সেটা চলে যাবে। আবার খনা বলছেন,
আমে ধান তেঁতুলে বান। আমে ধান তেঁতুলে বান, অর্থাৎ যে বছর আমাদের আমের ফলন বেশি হয় সেই বছর ধান খুব ভালো হয়। যে বছর আমের ফলন বেশি হয় সেই বছর বুঝতে হবে ধান ভালো হবে। আর যে বছর তেঁতুলের ফলন বেশি হয় সেই বছর অনেক বন্যা হয়। তেঁতুলের ফলন বেশি হলে বন্যা হবে। আর কি বলেছেন তিনি? চৈতে কুয়া ভাদ্রে বান নরেক মুন্ড গড়াগড়ি যান। যে বৎসর চৈত্র মাসে কুয়াশা থাকে, অর্থাৎ চৈত্র মাসে প্রচুর কুয়াশা, যা দৃশ্যমান, মানে মানুষ আমরা দেখতে পাচ্ছি না একটু দূরের মানুষকে। চৈত্র মাসে যদি কুয়াশা বেশি থাকে তাহলে বুঝতে হবে ভাদ্র মাসে বন্যা হবে। বুঝতে পারলেন? আর যে বছর সেই বছর লোকক্ষয়ও বেশি হবে, অর্থাৎ অনেক লোক মারা যাবে। এবারে তিনি বলছেন পৌষে গরমি বৈশাখে জাড়া প্রথম আষাঢ়ে ভরবে গাড়া। খনা বলে শুনহ স্বামী শ্রাবণ ভাদর নাইকো পানি। আবার বলছি, পৌষে গরমি বৈশাখে জাড়া প্রথম আষাঢ়ে ভরবে গাড়া। খনা বলে শুনহ স্বামী শ্রাবণ ভাদর নাইকো পানি, অর্থাৎ যে বছর পৌষ মাসে গরম পড়বে এবং বৈশাখ মাসে ঠান্ডা পড়বে। আবার বলছি, যে বছর পৌষ মাসে গরম পড়বে, আমরা কি জানি পৌষ মাসে শীত হয়, কিন্তু যদি পৌষ মাসে খুব গরম ওয়েদার থাকে আর বৈশাখ মাসে ঠান্ডা পড়ে, যদি বৈশাখ মাসে যদি খুব শীত পড়ে যায়, সেই বছর প্রথম আষাঢ়ে প্রচুর বৃষ্টিপাত হবে। সেই বছর প্রথম আষাঢ়ের প্রথমে থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং শ্রাবণে ও ভাদ্রে অনাবৃষ্টি হবে। শ্রাবণ এবং ভাদ্রে অনাবৃষ্টি হবে, অর্থাৎ প্রকৃতি বিরূপ আচরণ করবে। তারপরে তিনি বলছেন পুবেতে উঠিলে কাঁড় ডাঙা ডোবা একাকার। বর্ষাকালে পূব আকাশে যদি রামধনু দেখা যায়, আবার বলছি বর্ষাকালে পূর্ব আকাশে যদি রামধনু দেখা যায় তখন বুঝতে হবে প্রবল বৃষ্টিপাতে ডাঙা ডোবা সমস্ত জলপূর্ণ হয়ে যাবে। খনা বলে শুনহ বাণী শ্রাবণ ভাদরে নাইকো পানি। দিনে জল রাতে তারা। খনা বলছেন দিনে জল রাতে তারা, এই দেখবে দুঃখের ধারা। অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে যদি বৃষ্টি না হয়, বর্ষার শুরুতে যদি দিনে বৃষ্টি আর রাত্রি পরিষ্কার থাকে, তবে মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকে না। আবার বলছি, শ্রাবণ ভাদ্র মাসে যদি বৃষ্টি না হয়, বর্ষার শুরুতে যদি দিনে বৃষ্টি হয়, দিনকালে মানে দিনে
বৃষ্টি হয়, আর রাত্রিটা যদি পরিষ্কার থাকে, রাত্রিতে যদি বৃষ্টি না হয়, তবে মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকে না। আবার খনা বলছেন, পশ্চিমে ধনু নিত্য খরা, পূর্বে ধনু বর্ষে ধারা। পশ্চিম আকাশে রামধনু উঠলে সেই বছর খরা হবে, অর্থাৎ চাষবাস ভালো হবে না। পশ্চিম আকাশে যদি রামধনু দেখা যায়, আর পূর্ব আকাশে যদি রামধনু দেখা যায়, তাহলে অতি বৃষ্টি হবে। পূর্ব আকাশে রামধনু দেখলে সেই বৎসর অতি বৃষ্টি হবে। আর বৃষ্টি সম্বন্ধে কি বলছেন তিনি? ব্যাঙ ডাকে ঘন ঘন, শীঘ্র বর্ষা হবে যেন। ব্যাঙ যদি ঘন ঘন ডাকে, তাহলে বুঝতে হবে খুব শীঘ্র বৃষ্টি হবে। যেমন আমরা এখন দেখি না, গরমকালে যখন প্রচণ্ড গরম পড়ে, তখন মাটির থেকে সব পোকামাকড় বেরিয়ে আসে, কুকুররা তখন জলের জন্য ছটফট করে, আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন বুঝতে হবে খুব শীঘ্রই বৃষ্টি হবে। এখন আমরা দেখি তো, এইভাবে বিচার করি। আর কি বলছেন? ভাদুরে মেঘ বিপরীত বয়, সেই দিনই বৃষ্টি হয়। ভাদুরে মেঘ পূবে বায়, সেদিন বৃষ্টিকে ঘুচায়। ভাদ্র মাসের আকাশে যদি মেঘ থাকে, বাতাস যদি বিপরীতভাবে প্রবাহিত হয়, তাহলে সেদিনই বৃষ্টি অবধারিত। আবার কথাটা বলছি, ভাদ্র মাসের আকাশে যদি মেঘ থাকে এবং বাতাস যদি বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, মানে আপনার উল্টো দিক থেকে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে সেদিনই বৃষ্টি হবে, এটা বুঝতে হবে। আর কি বলছেন? চৈত্র কাপে থর থর, বৈশাখেতে ঝড় পাথর। জ্যৈষ্ঠেতে তারা ফোটে, তবেই জানবে বর্ষা বটে। অর্থাৎ যে বৎসর চৈত্র মাসে শীত থাকে, বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়, আর জ্যৈষ্ঠ মাসে আকাশ পরিষ্কার থাকে, তাহলে সেই বৎসর প্রবল বৃষ্টিপাত হয়। আবার বলছি, যে বৎসর চৈত্র মাসে শীত থাকে, বৈশাখে শিলাবৃষ্টি হয়, জ্যৈষ্ঠতে আকাশ পরিষ্কার থাকে, তাহলে সেই বৎসর প্রবল বৃষ্টি হয়। আবার তিনি বলছেন, বৎসরের প্রথম ঈশান বয়, হবেই বর্ষা খনা কয়। বৎসরের প্রথম ঈশান বয়, তবেই বর্ষা খনা কয়। অর্থাৎ বৎসরের শুরুতে যদি ঈশান কোণ থেকে বাতাস বইতে থাকে, তাহলে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকে। আর কি বলেছেন? দূরে সভা নিকট জল, নিকট সভা রসাতল। দূরে চাঁদের সভা বসলে খুব শীঘ্র বৃষ্টি হয়, আর নিকটে চাঁদের সভা বসলে বৃষ্টি হবে না। খনা বলে, শোনো চাষা, কার্তিক পূর্ণিমা করো আশা। নির্মল মেঘ যদি বাত রবে, রবি শস্যের ভার ধরণী না সবে। অতএব যদি কার্তিক মাস, পৌষ মাস, রাত্রিকালের সময় আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ শূন্য থাকে, আকাশ যখন নির্মল হবে, তখন প্রচুর রবি শস্য উৎপাদন হবে।
বুঝতে পারলেন? কার্তিক মাসে এবং পৌষ মাসে রাত্রিকালে আকাশ যদি পরিষ্কার থাকে, অর্থাৎ আকাশে যদি মেঘ না থাকে, তাহলে রবি শস্য সে বৎসর প্রচুর পরিমাণে হবে। যদি বর্ষে অঘ্রাণে রাজা মান মাগণে, যদি বর্ষে অঘ্রাণে রাজা মান মাগণে মাঘনে, অঘ্রাণ মাসে বৃষ্টি হলে কীটে শস্য নষ্ট হয়। অঘ্রাণ মাসে যদি বৃষ্টি হয় তাহলে কীটে শস্য নষ্ট হয়, পোকামাকড় শস্যকে নষ্ট করে ফেলে, রাজস্ব আদায় হয় না। অতএব এখানে রাজস্বের কথা এখন আমরা বলবো না। যদি শস্য কীটে নষ্ট করে ফেলে তাহলে ভালো শস্য হবে না, রাজ্যের চতুর্দিকে হাহাকার পড়ে যাবে। আর যদি বর্ষে পৌষে কড়ি হয় তুষে, পৌষ মাসে বৃষ্টি হলে তুষ বিক্রি করেই প্রচুর অর্থ উপার্জিত হবে। অর্থাৎ পৌষ মাসে যদি বৃষ্টি হয় ধানের ফলন ভালো হবে না, তখন সব ধানগুলো ওই তুষে পরিণত হবে, তার মধ্যে কোনো দানা থাকবে না। সেই তুষ বিক্রি করেই তখন অর্থ উপার্জন করতে হবে। আর কি বলছেন? যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ। যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ। যদি মাঘের শেষে বৃষ্টি হয়, মাঘ মাসের শেষে বৃষ্টি হয়, প্রচুর রবি শস্য উৎপাদিত হয়। আবার বলছি, যদি মাঘের শেষে বৃষ্টি হয় তাহলে প্রচুর রবি শস্য উৎপাদিত হয়ে থাকে, চাষির হাতে পয়সা আসে, তখন মানুষের অসুবিধা হয় না, কোনো অভাব হয় না। মাঘ মাসে বর্ষে দেবা রাজা ছাড়ে প্রজার সেবা। মাঘ মাসে বৃষ্টি হলে প্রচুর ফসল উৎপন্ন হয়, প্রজারা সুখী হয়, তার মানে যারা চাষ করেছেন তারা সুখী হয় এবং তাদের আর রাজার কাছে খাজনা দেওয়ার কোনো চিন্তা থাকে না। অতএব এখন তো রাজা নেই, এখন সরকার, অতএব সেইভাবে বুঝে নিতে হবে। আর যদি বর্ষে মকরে ধান্য হবে ঠেকরে, মাঘ মাসে বৃষ্টি হলে উঁচু জমিতেও ধান চাষ হয়ে থাকে। মাঘ মাসে বৃষ্টি হলে উঁচু জমিতেও পর্যাপ্ত ধান হয়। যদি বর্ষে ফাগুনে চীনা কাউন দ্বিগুণে, ফাল্গুন মাসে বৃষ্টি হলে চীনা বীজের ধান প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। যদি বর্ষে চৈত্রে বৃষ্টি তবে হয় ধানের সৃষ্টি। চৈত্র মাসে বৃষ্টি হলে ধানের ফলন খুব ভালো হবে। তাই খনা বলেছেন, খনা বলে শুনো শুনো ওগো পতির পিতা, ডাক দিয়া বলে মিহিরের স্ত্রী শুনো পতির পিতা। এটা পাঠান্তর। ভাদ্র মাসে জলের মধ্যে নড়েন বসুমাতা, রাজ্যনাশ গোনাশ হয় অগাধ বান, হাতে কাঠা গৃহী ফেরে কিনতে না পারে ধান। যদি ভাদ্র মাসে জল হয় তার সাথে ভূমিকম্প হয় তাহলে সে বৎসর মহা অমঙ্গল হয়, মড়ক হয়, দুর্ভিক্ষ হয়, গরু নাশ হয়,
বা মানে এই সকল পশুর নাশ হয়ে থাকে, এবং দ্বারে দ্বারে ঘুরে মানুষ এক মুঠা ভিক্ষাও পায় না। এই বলে আমি আবহাওয়া বিজ্ঞানে প্রাচীনকালে খনার বচন আপনাদের কাছে শোনালাম। আরও খনার বচন আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি এই খনার বচন আপনারা মনে রাখেন, আজকের বিজ্ঞানের যুগে খনাকে তো ভুলে গেছে মানুষ, তাই অনেকেও এখন খনার বচন মেনে চলেন বা জানেন। আমি খনার বচন সম্বন্ধে খনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ আজকের বিজ্ঞানের যুগে আমরা পুরনোকে ভুলে গেছি, অনেক নতুনকে আমরা আপন করে নিচ্ছি। পুরনো আমাদের সভ্যতা, সংস্কৃতি, আচার ব্যবহার সবই উল্টে গেছে। তাই দেশের অবস্থাও আমরা আজকে দেখতে পাচ্ছি কি হচ্ছে। যাই হোক, এই খনার বচনকে আমি পুনরায় আপনাদের মধ্যে স্মরণ করিয়ে দেওয়ার জন্য খনার বচন আমি আমার সৌভাগ্য দর্শন শ্রী কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউবে আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি সাবস্ক্রাইব করে দেবেন, অতি অবশ্যই শেয়ার করে দেবেন, যা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। লাইক করে দেবেন এবং আপনাদের মন্তব্য অতি অবশ্যই আমাকে জানাবেন। আমি তাহলে ধন্য হব। আমি আপনাদের সর্বৈব কুশল কামনা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়।